আনডিজারেবল কন্ডিশন মানে যে কন্ডিশনটা তুমি চাও না, যে কন্ডিশনটা আসলে খারাপ হতে পারে। এই ধরনের কন্ডিশনটাকে তোমার রিমুভ করতে হবে। এগুলো থিওরির কথা তো আসলে প্র্যাকটিস এ করতে গেলে তোমরা অলরেডি এগুলো ইউস করো আরকি জানো। তো যাই হোক, কজ গুলোকে আমরা ২ ভাবে ভাগ করব আরকি, হ্যাঁ? মানে আসলে কোন একটা ঘটনা ঘটার ২ টা কারণ আছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কমন কজ আরেকটা হচ্ছে যে আ এ আ মানে আরেকটা হচ্ছে মানে কমন না আরকি। এটা তোমার হচ্ছে কি বলবো থামো। এটার টার্ম হচ্ছে স্পেশাল কজ না। এটা হচ্ছে অ্যাসাইনেবল কজ বলবো আরকি। যেকোনো ঘটনা ঘটার ২ টা কারণ থাকতে পারে। একটা হচ্ছে কমন কজ আর একটা হচ্ছে অ্যাসাইনেবল কজ অথবা হচ্ছে ওই যে স্পেশাল কজ এরা বলতেছে। তো কমন কজটা কি? যদি মেশিনের কথা চিন্তা করো, তাহলে প্রোডাক্টের বা কোন একটা সিস্টেমের ইনহেরেন্ট মানে এটা আগে থেকেই এটা ঘটবে বা এরকম হবেই। এটা স্বাভাবিক। তুমি চাইলেও এটা আ মানে কন্ট্রোল করতে পারবে না। যেমন ধরো তুমি ১০ মিলিমিটারের একটা প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছ। আ সেটা মেশিনের ভাইব্রেশন কারণে হোক বা মেশিনের তোমরা জানো হচ্ছে সেলফ ইনডিউসড একটা ভাইব্রেশন আছে। এটাকে বলা হয় চ্যাটারি। তো তুমি হয়তো অনেক চেষ্টা করে আম ভাইব্রেশন কমাইতে পারো। কিন্তু একবারে 0 করা কিন্তু খুব টাফ। বা সেটা করতে গেলে অনেক কস্টলি হয়তো হতে পারে আরকি। তো সেই ধরনের কিছু ঘটনা থাকবে যেটা প্রোডাক্ট ফল্ট বা ডিফল্ট হবে, এটা মাঝে মধ্যে হতে পারে। যেমন আমরা কম্পিউটারে যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করি বা ক্যালকুলেট করি সেটাও প্রায় ৩০০ বা ৪০০ বার একবার ভুল দেখাচ্ছে। সেটা যে কারণেই হোক না কেন। তো কিছু আছে ন্যাচারাল কজ মানে এটাকে আমি কমন কজ বলতেছি। ন্যাচারাল যে মেশিন ভেরিয়েশন থাকবে, ম্যাটেরিয়াল ভেরিয়েশন থাকবে। কারণ ম্যাটেরিয়াল আমি যখন তৈরি করতেছি, ধরো আমি হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল তৈরি করতে যাচ্ছি। তো সেটা যে 100% হোমোজেনিয়াস হবে সব ক্ষেত্রে যে এটা না, কম বেশি হতে পারে আরকি হালকা পাতলা। সেটা হয়তো আমি কনসেনট্রেট করব যখন আমি প্রোডাক্ট বা র ম্যাটেরিয়াল যখন সাপ্লায়ারের কাছ থেকে কিনবো। ভালো ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক দেখেই কিনবো। বা এনভায়রনমেন্টাল এর উপর তো আমার ইমপ্যাক্ট নাই। কিন্তু তারপরেও কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করব যাতে আমার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। কিন্তু এইগুলো আসলে কমন কজ যেটা আসলে তোমার ন্যাচারালি ঘটবেই। তোমার হয়তো আ কিছু কন্ট্রোল করা সম্ভব হবে। বা তুমি যে বুঝে ফেলে দিবা যে আসলে এটা এই ন্যাচারাল ভেরিয়েশন এর কারণেই ঘটনাগুলো ঘটতেছে। কিন্তু মাঝে মধ্যে কোনো কিছু ঘটনা ঘটে যেগুলো আসলে স্পেশাল কজ এর কারণে। যেগুলোকে আমি বলতেছি অ্যাসাইনেবল কজ। মনে করো সেটা কি? তুমি যে অপারেটর দ্বারা মেশিন সেটআপ করতেছো সে ইমপ্রপারলি সেটআপ করলো মেশিন। অথবা তোমার যে ভিসকোসিটির ওয়েল দরকার থাকবে, সেই ভিসকোসিটির ওয়েল তুমি না নিয়ে তুমি অন্য ভিসকোসিটির ওয়েল তুমি ইউস করছো আরকি। আ এটা এক্সাম্পল এরকম হতে পারে যে ধরো তুমি এখান থেকে রুয়েটে যাচ্ছ আরকি। তো তুমি তো আ যাইতে গেলে কি হতে পারে? রাস্তাঘাট যেহেতু পার হবা, একটা গাড়ি আসতে পারে। আ তোমাকে অ্যাক্সিডেন্ট তুমি হতে পারো, না হতে পারো সেটা অন্য বিষয়। বা তোমার ধুলাবালি তোমার চোখে আশপাশে লাগবে। তো এইগুলো তো কমন বিষয় আরকি। কিন্তু অ্যাসাইনেবল কি হতে পারে? যে তুমি ইচ্ছা করে একটা গাড়িতে যে অ্যাক্সিডেন্ট করলা তুমি, অথবা গাড়িওয়ালা তোমাকে এসে অ্যাক্সিডেন্ট করালো। এগুলো তো আসলে কমন কজ না। এগুলো তো অ্যাসাইন করা। মানে কেউ নির্দিষ্ট আগে থেকেই সে চিন্তা করে আছে যে এই জিনিসটা ঘটাবে আরকি। তো এই ধরনের কিছু কজ থাকবে যেগুলো তোমাকে স্পেশাল অ্যাটেনশন নিতে হবে। তো এটা তুমি আ আস্তে বুঝবা যে আসলে কিভাবে আমি এটা খুঁজে বের করব। আমি তোমাদেরকে আসলে ধারণা দিচ্ছি যে কজ আসলে কত ধরনের হয়। আমরা একটা পরে খুঁজে বের করতে পারবো যে আসলে কোন কজ গুলোকে আমরা কন্ট্রোল করব। পৃথিবীতে তো আসলে প্রবলেমের কজের অভাব নাই। ১৫০, ২০০, ৩০০ কজ নিয়ে তো আমরা কাজ করলে তো আমরা মানে খালি কজ নিয়ে মানে পড়ে থাকতে হবে। তো সেগুলো আমরা তো এই টুলস টেকনিক এজন্যই শিখবো আরকি সামনে। যে কিভাবে এগুলো আমরা গুরুত্ব দিব কোন কজ গুলোতে। তো হোপফুলি তোমরা বুঝতে পারছো যে আসলে কজ ২ ধরনের একটা কমন কজ আর একটা স্পেশাল কজ, তাই না? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। আমি জিজ্ঞেস করছি যে তোমরা কি বুঝতে পারছো যে আমি কোনগুলোকে কমন কজ বলতেছি আর কোনটাকে স্পেশাল কজ বলতেছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ। ২ একবার কথা না বললে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক। তো আমরা অ্যাকিউরেট প্রবলেমটাকে কোনটাকে বলতেছি? যে যেটা পূর্বে কখনোই ঘটেনি। যে ধরনের প্রবলেম আগে কখনোই ঘটেনি। অথবা সেটা সলিউশন করার জন্য খুব ইমিডিয়েট অ্যাকশন রিকোয়ারমেন্ট। অথবা কাস্টমার খুব দ্রুত সে প্রোডাক্টটা চাচ্ছে বা সেটার অ্যাকশন চাচ্ছে আরকি। তখন তোমাদের অবস্থা তো এরকম চিত্রের মতো হয়, তাই না? যে কি করব? মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে আগামীকালই একটা রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টের কি করতে হবে? ডিজাইন রেডি নাই। হুম? নতুন একটা স্যার প্রবলেম দিয়েছে। সলিড ওয়ার্কস শিখতে হবে বা আ প্রোগ্রামিং শিখতে হবে। এখন এই মুহূর্তে আমার কি করা উচিত আরকি? তো এই ধরনের প্রবলেমকে বলা হচ্ছে অ্যাকিউরেট প্রবলেম মানে খুব মাথাতিক্ত প্রবলেম।
আরেকটা বলেছি ক্রনিক প্রবলেম, মানে অনেক আগেকার প্রবলেম, দীর্ঘমেয়াদী প্রবলেম, পুরাতন প্রবলেম। যেটাকে আমি তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে ব্যাক পেইন এর একটা প্রবলেম বলছিলাম। বলছিলাম না? যেটা দীর্ঘদিন ধরে আছে, তবে তুমি ইমপ্রুভমেন্ট করতে পারো। সেটা ইমিডিয়েট অ্যাকশন প্রয়োজন নাই। কিন্তু তুমি রেগুলারলি এটা ইমপ্রুভ করতে পারো আরকি। কাজের মাধ্যমে বা ম্যানেজমেন্টের মাধ্যমে। তো যাই হোক আরকি আমরা এমনি একটা ঝামেলা। আচ্ছা দেখি আমি একটু টেস্ট করি তোমাদেরকে ২-১ জনকে। আম আব্দুল্লাহ সাব্বির শুনতে পাচ্ছ? জি স্যার। তোমার কাছে মনে হয় ব্যাক পেইন কি রোগ না রোগ না? ব্যাক পেইন? স্যার নরমালি স্ট্রেসের কারণে মেবি বেশি হয়। এখন কিভাবে আমি ডিফাইন করব সঠিক বলতে পারতেছি না। আমার তুমি ক্ষেত্রে যেটা হয় স্যার, বেশি স্ট্রেস থাকলে বা এসে তখন ব্যাক পেইনটা আসে বেশি। সেটা তোমার কথা। আমি তোমাকে কি বললাম যে এটা কি কর্মফল নাকি এটা হচ্ছে ডিজিজ? স্যার কর্মফল হতে পারে। তুমি কি আমার লেকচার শুনছো? স্যার জি, শুনছো? জি, জি। এমনটা বলবো না। তাহলে আরিফুল বাড়ি, রোল নম্বর ১০। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমাকে তুমি বলো যে কজ আর হচ্ছে কমন কজ আর হচ্ছে স্পেশাল কজ এর মধ্যে পার্থক্য কি? স্যার, হ্যালো? আচ্ছা আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। অন্য একজন বললে মনে হয় ভালো হয়। কমন কোড স্যার যেটা হ্যাঁ, বলো, বলো। মানে হবে স্বাভাবিক স্যার। আর স্যার স্পেশাল কোড যেটা স্যার হতে পারে স্যার। না আসলে তুমি সঠিক বলতে পারোনি। এই তাসনূর বা স্যার, হুমায়রা বলো এরকম তো? কিছু একটা মনে হয়। হ্যালো? তাসনুভা হুমায়রা বলো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ। স্যার আমি মাত্র জয়েন দিছি স্যার। আমি জানি শুনিনি। আচ্ছা তোমাদের একটু বলি, এখন ৩২ জন স্টুডেন্ট আছো আরকি। ঠিক আছে? তুমি তোমাকে ধন্যবাদ আরকি। হ্যাঁ, সবাইকে বলি আরকি। এখন কিন্তু ৩২ জন স্টুডেন্ট আছো। তো আমি তোমাদের জন্য ৫ মিনিট কিন্তু অপেক্ষা করছি। ৫ মিনিট পরে আমি ক্লাস শুরু করছি। তো এগুলো ক্লাস এরকমই, যেহেতু আমি তোমাদেরকে কনসেপ্ট বোঝানোর চেষ্টা করি আরকি। যে তুমি যদি শুরু থেকেই না থাকো আরকি, মাঝখানে এসে কিন্তু কিছু বুঝতে পারবে না। জিনিসগুলো সহজ ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু আ গুরুত্ব আছে আরকি। মানে একটার সাথে আরেকটা কোরিলেটেড। এখন তোমরা যদি শুরু থেকে ২ টাই ক্লাস তোমরা আমি আইপির স্টুডেন্টদের ক্লাস নিয়ে ৩ টা থেকে ক্লাস, ওরা ২ টা ৫৬-৫৭ এ আ উপস্থিত থাকে আরকি। আমি ৫ মিনিট পরে ঢুকলেও কোনো অসুবিধা হয় না আরকি। ওরাও থাকে আরকি। আর তোমরা হচ্ছে ২ টা থেকে ক্লাস বলছি, ২ টা না অন্য দিনও দেখছি আরকি তোমাদের। আমি প্রতিদিনই ৩-৪ মিনিট অপেক্ষা করি, তারপরে তোমাদের স্টুডেন্ট হয় না। যে ৩৩ জন স্টুডেন্ট এখন। পরে দেখা যাবে যে এটা বেড়ে ৪৫ বা ৪৭ হবে আরকি। এটা কিন্তু মানে ভালো কালচার না আরকি। আমি চাচ্ছি যে তোমরা ভালো শিখো, কিন্তু তোমরা উম কোঅপারেট করতেছ না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আচ্ছা যাই হোক আরকি। তো প্রবলেম সলভিং মেথোডলজিতে আমাদের ৪ টি বিশেষ গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। আমরা জীবনের প্রতিটা কাজে এই প্রবলেম সলভিং মেথোডলজি ইউস করি। এটা আসলে রাইট মেথোডলজি আরকি। যে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। তো দেখি এটা সম্পর্কে পড়াশোনা করি। এটা একটা কোয়ালিটির গুরুত্বপূর্ণ একটা টুলস। যে যেকোনো প্রবলেম, পৃথিবীর যেকোনো প্রবলেম সলিউশন করতে গেলে বড়, বড় যত কোম্পানি আছে অথবা আমাদের জীবনেও আমরা এই ধরনের কর্মকাণ্ড করে থাকি। দেখো তোমরা আসলে কমন পেয়ে যাবা। তো এটা আমরা কখন ইউজ করি? যখন আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করি অথবা কোনো একটা নতুন প্রজেক্ট দাঁড় করাতে চাই। অথবা আমাদের যে প্রজেক্ট আছে এটাকে ইমপ্রুভ করতে যাচ্ছি। অথবা কোনো একটা প্রসেস রিপিটেটিভ আছে আরকি। ওই প্রসেসটা বারবার একই রকম কাজকর্ম করতে হয় আরকি। সো এই ধরনের আরকি। সো প্ল্যান মানে কি? যে কোনো একটা অপরচুনিটি বা কোনো একটা চেঞ্জ, কি চেঞ্জ বা কি অপরচুনিটি তোমার কাছে আসছে
এবং সেটা তুমি কিভাবে সামনে নিয়ে যাবা আরকি, এটা নিয়ে একটা দীর্ঘমেয়াদী একটা বা স্বল্পমেয়াদী একটা তোমার পদক্ষেপ বা কাজের ধারা, এটা তুমি আগে থেকে রেডি করবা। প্ল্যান যেটাকে বলতেছি। এরপর তুমি যেটা চিন্তা করলা, এটাকে তুমি ছোট পরিসরে তুমি এটা এপ্লাই করবা আরকি, ছোট পরিসরে। এটা পাইলট রানও বলা যেতে পারে। সেটাকে ডু। এরপরে তুমি যেটা করলা, এরপরে যে রেজাল্টটা তুমি পাইলা, এটাকে তুমি এনালাইসিস করতে হবে। এনালাইসিস করে দেখতে হবে যে তুমি যেটা এক্সপেকটেশন করেছিলা এবং তুমি যেটা ছোট পরিসরে করলা, এই ২ টা এক্সাক্ট কাছাকাছি বা কতটুকু কম বেশি আছে বা ঠিক আছে কিনা? এবং সে অনুসারে তোমাকে যদি ঠিক থাকে তাহলে তুমি বড় পরিসরে কাজ শুরু করবা। আর যদি ঠিক না থাকে তাহলে আবার প্ল্যান এ চলে যাবা। যে কারেকশন করে নতুন করে আবার ডু, স্টাডি তারপরে অ্যাক্ট এ চলে যাবা। এবং আমরা সাধারণত সব জীবনের প্রতিটা পর্যায়ে এই কাজটাই করে থাকি আরকি। যে ১ম এই যেকোনো একটা প্রোডাক্ট বা যেকোনো যেটা আমি বাজারে নিয়ে আসতে চাই সেটার কি অপরচুনিটি আছে বা কি আ আমাদের চিন্তাভাবনা করতে হবে সেটা আমি প্ল্যানিং এ ঢুকাই। এরপরে এই প্রোডাক্টটা বা প্রসেসটা এটাতে আমি এনালাইজ করি যে মার্কেট এনালাইসিস বা অন্যান্য কাস্টমার রিকোয়ারমেন্ট এগুলো যাবতীয় সবকিছু নিয়ে আরকি। নিয়ে আমরা প্ল্যানিং এ ঢুকাই আরকি। অথবা আমি যখন এটা এনালাইসিস করি তখনই আমি একটা আম আমার প্ল্যানিং এর সময় যদি আমি না জানি বা না বুঝতে পারি যে আমি যে সলিউশনটা বা আমি যে প্রোডাক্টটা লঞ্চ করব, এটা কেমন বাজারজাত হবে বা কেমন কাস্টমার নিবে, কত কোটি টাকা আমার বিক্রি হবে বা লাভ কেমন হতে পারে। এটা যদি আমি শুরুতেই এনালাইসিস না করি, তাহলে তো আমি ইচ্ছামত একটা প্রোডাক্ট লঞ্চ করে ধরা খেয়ে যেতে পারি। বিজনেস লস খেয়ে যেতে পারি আরকি। এর জন্য প্ল্যানে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় সবই তোমার প্ল্যান থাকতে হবে আরকি। এরপর তুমি যেটা প্ল্যান করলা এটা তোমাকে এখন ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট তোমাকে আগে বলছিলাম যে ছোট পরিসরে করতে হবে। এটাকে ডু কে আমি ছোট পরিসরে বলতেছি। তো ইমপ্লিমেন্ট করার পরে সেটাকে আমি যে রেজাল্টটা পাইলাম সেটা আমি চেক করব। চেক করে দেখব যে এটা আমার অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা। যদি অ্যাপ্রোপ্রিয়েট থাকে তো ভালো। আর অ্যাপ্রোপ্রিয়েট না থাকলে আমি এটাকে স্ট্যান্ডার্ডাইজ করব। তো স্ট্যান্ডার্ডাইজ করে আমি এটাকে বৃহৎ পরিসরে অ্যাক্টে যাবো আরকি। তোমরা লক্ষ্য করে দেখবা আ যেকোনো লক্ষ্য করে না। তোমরা আসলে ছাত্র তো তোমরা দেখবা তোমরাও করছো কিনা জানি না। যেকোনো একটা কোম্পানি যে প্রোডাক্ট টা নিয়ে আসুক না কেন, ওরা ১ম এ R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনকে দায়িত্ব দেয় যে তোমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করো আরকি। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এ অবশ্যই এখানে অনেক এক্সপেরিয়েন্স এবং গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ক্রস সেকশনাল ম্যানেজার অন্যান্য সবাই টপ ম্যানেজমেন্ট থাকে আরকি। তারা একটা প্রোডাক্ট নিয়ে আসা যাবে কিনা এটা নিয়ে তারা প্ল্যান করে। যদি কোন কারণে তারা মার্কেট থেকে বা সব এনালাইসিস করে যদি জানতে পারে যে হ্যাঁ, প্রোডাক্টটা লঞ্চ করা যাবে, তখন এরা ছোট পরিসরে ধরো ২ টা, ১ টা, ৩ টা বা ডেমো প্রোডাক্ট কোন একটা কিছু করে আরকি। করার পরে এটা বিভিন্ন টেস্টিং করে। তোমাদের যে টেস্টিং ল্যাব আছে বা আদার্স ল্যাব আছে, এই ধরনের ওরাও বাজারে দিয়ে অথবা টেস্টিং বিভিন্ন কিছু করে আরকি ছোট পরিসরে। করে দেখে যে আসলে এটা কাস্টমার আ নিচ্ছে কিনা বা নিবে কিনা বা চলবে কিনা। অথবা মেকানিক্যাল যে প্রপার্টিজ গুলো আছে এগুলো ঠিকঠাক আছে কিনা। ইলেকট্রিক্যাল যে প্রপার্টিজ আছে, থার্মাল যে প্রপার্টিজ আছে এগুলো ঠিক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে চেক পোরশন এ, তখন তারা বৃহত্তর পরিসরে বাজারে সেটা ছেড়ে দেয় আরকি। এবং তাই আরকি আমাদের বাস্তব জীবনেও আমরা যদি কোন প্রবলেম এ পড়ি, তাহলে সেই প্রবলেম থেকে উদ্ধার হওয়ার জন্য লাইক ধরো আমি কালকে সিটিতে সিট নিবো তোমাদের আরকি। তা আমি তোমাদেরকে বলে দিলাম যে আগামীকাল একটা সিটি নিবো। তখন তোমরা কি করবা যে আমার কাছ থেকে সিলেবাস নিয়ে ১ম এ একটা প্ল্যান তৈরি করবা। প্ল্যান তৈরি করে তোমরা তার একটা চেক লিস্ট বা ছোট পরিসরে মানে অল্প কিছু পড়াশোনা হয়তো তখনই করে নিতে পারো বা একটা আ কিছু একটা করলা আরকি ধরো। মানে অল্প কিছু পড়াশোনা করলা আরকি। করে দেখলা যে আসলে বা তোমরা যখন পড়তে বসো তখনও হয়তো চিন্তা করে দেখো যে এভাবে পড়লে ভালো হবে না আরেকটু ভালোভাবে পড়লে ভালো হবে। মানে এরকম ভাবে তোমরা চিন্তা করো আরকি। ওটা ডু বা চেক এর মধ্যে গেল। আর যখন তুমি বুঝতে পারো যে হ্যাঁ, দিস ইস দ্যা রাইট ওয়ে আমাকে এখন এভাবে পড়াশোনা করতে হবে। কারণ এভাবে পড়াশোনা করলেই আমি বিগত সেমিস্টারে দেখছিলাম যে আমার রেজাল্ট ভালো হয় অথবা আমি ভালো নাম্বার পাই। তখন তুমি কিন্তু ওইভাবে বাকি বিষয়গুলো পড়াশোনা শুরু করো আরকি। সো প্রবলেম সলভিং এ এটা আমাদের বাস্তবিক লাইফ এ আসলে আমরা রেগুলারই করে থাকি। কোম্পানিতে এটা খুব জনপ্রিয় একটা প্রসেস। সো এখন আমরা দেখব যে বেসিক কোয়ালিটি টুলস। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোয়ালিটি কন্ট্রোল এর ৭ টা ৮ টার মতন বিখ্যাত টুল আছে। আর এছাড়াও অন্যান্য আরো আদার্স টুল আছে যেগুলো আসলে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করে আরকি। তো এর মধ্যে ১ নম্বর ২ নম্বর না। এটা আসলে আমি র‍্যান্ডম বলতেছি আরকি। একটা গুরুত্বপূর্ণ টুল হচ্ছে যে কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম। কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম এটাকে আমরা বলতেছি ফিশ বোন ডায়াগ্রাম। ফিশ বোন মানে মাছের কাঁটার মতো আরকি। যে সামনের আমরা চিত্রের ডান দিকে যেটা এই যে কোয়ালিটি প্রবলেম লেখা আছে এটা ধরো মাছের মাথা। আর পিছন দিয়ে এটা এই গেল লেজ বরাবর। এটা পুরাটাই মেরুদণ্ড আরকি। আর এই যে
একটা মেশিনের একটা এরকম একটা তীরচিহ্ন দেখতে পাচ্ছি, ম্যাটেরিয়াল একটা তীরচিহ্ন দেখতে পাচ্ছি, প্রসেস, ওয়ার্কার, সাপ্লায়ার, টেম্পারেচার। এগুলো যেমন ফিশের যেরকম বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ থাকে, সেরকম এরকম অঙ্গ-প্রত্যঙ্গ আছে। তো ফিশবোন ডায়াগ্রাম আমরা এটা একটা কি কজ অ্যান্ড ইফেক্ট। তো কোন একটা প্রবলেম যখন ঘটবে তখন এটার ইফেক্ট কি এটা আমাদের জানতে হবে, তাই না? ধরো ইফেক্টের এখানে থাকবে হচ্ছে কোয়ালিটি প্রবলেম, মানে মাছের যে মাথা এখানে থাকবে কোয়ালিটি প্রবলেম। তো কোয়ালিটি প্রবলেমটা কি? ধরো তোমরা একটা সিরামিক তৈরি করতেছো, সেখানে স্ক্র্যাচ আসতেছে। তাহলে কোয়ালিটি প্রবলেম হচ্ছে এই কোয়ালিটি প্রবলেমের এখানে থাকবে স্ক্র্যাচ ইন সিরামিক্স। এই যে এখানে কোয়ালিটি প্রবলেমের এখানে। হ্যাঁ? তো আর এই ১, ২, ৩, ৪, ৫, ৬ এগুলো মনে করো একটা কমন বিষয় যে মেশিন দায়ী আছে, ওয়ার্কার দায়ী আছে, সাপ্লায়ার দায়ী আছে, টেম্পারেচার দায়ী আছে, প্রসেস দায়ী আছে, ম্যাটেরিয়াল দায়ী আছে। এগুলো হচ্ছে কমন বিষয়। কিন্তু সাপ্লায়ারের কে দায়ী আছে? এটা তোমাকে এনালাইসিস করতে হবে। তো এরপরে ওই তীর চিহ্নর শাখা-প্রশাখা বের হবে। যে তীর চিহ্ন আচ্ছা আমি আরেকটা দেখাই। হুম। ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তারপর আমি বলতেছি। ধরো একটা প্রোডাক্টের মধ্যে আয়রন পাওয়া যাচ্ছে। তো সেটার কি? মেজারমেন্ট দায়ী, ম্যাটেরিয়াল দায়ী, মেথড দায়ী, এনভায়রনমেন্ট দায়ী, ম্যান পাওয়ার দায়ী, মেশিন দায়ী। এটা হচ্ছে প্রধান এরা দায়ী আরকি। কিন্তু ম্যাটেরিয়াল এর আসলে কে দায়ী? তো এখানে আবার লেখা আছে যে দেখো শাখা-প্রশাখা দেওয়া আছে যে র ম্যাটেরিয়াল দায়ী। ম্যাটেরিয়াল এর মধ্যে র ম্যাটেরিয়াল দায়ী। কি? ট্রাক মানে র ম্যাটেরিয়াল এর মধ্যে আছে ট্রাকের সমস্যা হয়েছিল কিনা বা হইছে কিনা। মানে যেটা হইছে সেটা লিখতে হবে আরকি। ট্রাকের প্রবলেম হয়েছিল, সাপ্লায়ার ভালো ছিল না। যে সিটি থেকে না হয়েছে সে সিটি ভালো ছিল না, প্ল্যান্টটা ভালো ছিল না। বা ল্যাব সলভেন্ট কন্টামিনেশন লেখা আছে। এখানে ল্যাব সলভেন্ট কন্টামিনেশন টা ঠিক ছিল না। মানে এই ধরনের প্রত্যেকটা এই যে মেজারমেন্ট, ম্যাটেরিয়াল, মেথড, মেশিন, ম্যান পাওয়ার, এনভায়রনমেন্ট এরা হচ্ছে প্রধান মানে কি বলবো এটা কজ। এটাকে টুইক বলা হচ্ছে আরকি। আচ্ছা টুইক বলা দরকার নেই আপাতত। তোমরা মনে রাখো এটা হচ্ছে প্রধান কজ। যে মেথডটা আয়রন ইন প্রোডাক্ট এর ক্ষেত্রে দায়ী। আমি ধরে নিচ্ছি আরকি। কিন্তু আমি তো জানি না আসলে যে কোন মেথড বা কি কারণে আসলে মেথডের কোন বিষয়টা আসলে আয়রন ইন প্রোডাক্ট এর ক্ষেত্রে মানে প্রোডাক্ট এর মধ্যে আয়রন ঢুকছে এটা দায়ী আরকি। এটা তাহলে আমাকে এনালাইসিস করতে হবে যে এখন আমি মেথডে যাব যে প্রোডাকশন আয়রন প্রোডাক্টটা যে আমি উৎপাদন করছি সেটার মেথড কি ছিল? সেই মেথডটা আমি এনালাইসিস যখন করতে পারবো তখন তো আমি জানতে পারবো যে মেথডের মধ্যে কারা, কারা দায়ী আছে। বোঝা গেছে কি যায়নি? জি স্যার, বোঝা গেছে। তাহলে মানে এরকম ধরো আ একটা উদাহরণ হতে পারে যে ধরো কথার কথা আমি আমার রেজাল্ট খারাপ। তাহলে আমার ইফেক্ট কি? পুয়ার রেজাল্ট ইন বা পুয়ার সিজিপি ইন রুয়েট। তাহলে এর জি জন্য স্যার। কে দায়ী? মেজারমেন্ট, ম্যাটেরিয়াল, মেথড, মেশিন, ম্যান পাওয়ার, এনভায়রনমেন্ট। তাহলে এটা হচ্ছে ধরো কোথাও, কোথাও প্রধান দায়ী আরকি। কিন্তু এটা দ্বারা কি আসলে বোঝা গেল যে আসলে কারা দায়ী হলো? এটা তো আমি একটা ওভারঅল কথা বললাম। এখন আমাকে দেখতে হবে যে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল কি হতে পারে? যে তোমরাও একটা ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল তোমরা আরকি। অথবা তোমাদেরকে যে ম্যাটেরিয়াল যদি তুমি মনে করো তোমরা ম্যাটেরিয়াল না হয় যদি মনে করো যে তোমাদেরকে যে আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই দিই আরকি। ধরো যে, যে, যে বিষয়গুলো পড়াশোনা করাই অথবা মানে যেগুলো রিডিং যেগুলো ম্যাটেরিয়াল স্যার। রিডিং ম্যাটেরিয়াল গুলো আরকি। বা মেজারমেন্ট আমরা তোমাদেরকে যেভাবে ক্যালিব্রেশন আমরা তোমাদেরকে যেভাবে মেজারমেন্ট করি যে তুমি ভালো ছাত্র না খারাপ ছাত্র, তোমার রেজাল্টের উপরে একটা ইমপ্যাক্ট ঠিক মতো আছে কিনা, আমাদের প্রসিডিউর ভুল আছে কিনা বা কি সমস্যা। মানে মেইন কাহিনী তুমি যদি কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রামটা সুন্দর করে প্লট করতে পারো পৃথিবীর যেকোনো প্রবলেমের তার ইফেক্ট এবং কত ধরনের কজ ইনভলভমেন্ট আছে সেটা তুমি খুঁজে বের করতে পারবা। এখন খুঁজে তো বের করবা প্রায় ৩০০, ৫০০, ৭০০। তুমি এখন এর মধ্যে কোনটাকে গুরুত্ব দিবা এর জন্য টুলস আছে। এটা আমরা একটু পরে জানাচ্ছি। কিন্তু এতটুকু তো এট লিস্ট মানে বুঝতে পারলা যে কোন একটা ইফেক্ট যদি ঘটে যায় তাহলে তার কজ কিভাবে বের করতে হয়। জি স্যার। হ্যাঁ। তো আমি তোমাদেরকে চিত্রে যে তুমি তো একাই জি স্যার বলতেছো এখন তুমি কে দেখি? স্যার আমি নাজমুস সাকিব স্যার, রোল 58। নাজমুল সাকিব। তুমি তো বুঝতে পারছো। এখন বাকিগুলা কি বলতেছে? আরিফুল বারী। আচ্ছা, ও নাই। রোল নম্বর 36। জি স্যার।
এটা কি বুঝতে পারছো তুমি? জি স্যার, বুঝছি। মানে না বুঝতে পারলে বলো, আরেকবার বলবো। আর না বুঝতে পারলে তো ভালো। বুঝছি স্যার। ঠিক আছে। তাহলে আমাদের কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম সম্পর্কে জানা হয়ে গেল। তো এটা হচ্ছে তোমাদের ছাত্র কয়জন? মুহিব? স্যার 59 জন স্যার। 59? জি স্যার। আচ্ছা ঠিক আছে। ১ থেকে রোল নাম্বার 10 যারা, তোমরা একটু নোট করো। ১ থেকে 10 যাদের রোল নাম্বার, তারা আমাকে কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম দেখাবা বা ফিশবোর্ড ডায়াগ্রাম। এটা হচ্ছে বিজ্ঞান, হচ্ছে ইসুকাওয়া। তোমাদের আগে বলছিলাম না কোয়ালিটি গুরু, মনে ভুলে গেছো না? কয়েকটা কোয়ালিটি গুরুর নাম দেখাইছিলাম না তোমাদের? জি স্যার। তো ইসুকাওয়া হচ্ছে এটা আবিষ্কার করছে আরকি। ইসুকাওয়া আরকি। তো আর এটার নাম ফিশবোন ডায়াগ্রামও আরকি। তো যাই হোক, তোমরা ১ থেকে রোল নাম্বার 10, তোমরা হচ্ছে তোমাদের রেজাল্ট, ধরো একটা ব্যক্তির রেজাল্ট 4, সিজিপিএ কম আরকি। এটা কেন? কারণ কি? তোমরা এটা কজ ইফেক্ট ডায়াগ্রাম তৈরি করবা। ঠিক আছে? ১ থেকে 10। ওকে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, ১১ থেকে 20। ১১ থেকে 20 তোমরা তৈরি করবা হচ্ছে বাংলাদেশে যে ট্রাফিক জ্যাম চলতেছে, এটা বছরের পর বছর ধরে চলতেছে আরকি। এইটার কজ অ্যান্ড ইফেক্ট কারা? কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম কি হতে পারে? ১১ থেকে 20, হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ, এবার হচ্ছে ২১ থেকে 30। এটা হচ্ছে তোমার নিউক্লিয়ার ফ্যামিলি। এটা তো আমি মানে কোনো খারাপ ভাবে নিচ্ছি না। কিন্তু বাংলাদেশে নিউক্লিয়ার ফ্যামিলি গোটা পৃথিবীতে, বাংলাদেশ না। গোটা পৃথিবীতে নিউক্লিয়ার ফ্যামিলি যে জনপ্রিয় হচ্ছে, এটা একটা ইফেক্ট। মানে বড়, বড় ফ্যামিলি গুলো ভেঙে যেয়ে নিউক্লিয়ার ফ্যামিলি জনপ্রিয় হচ্ছে আরকি। নিউক্লিয়ার ফ্যামিলি মানে বলতে চাচ্ছি যে বাবা-মা, বাচ্চা-কাচ্চা আরকি। অথবা বাবা-মা। মানে ধরো হাসব্যান্ড ওয়াইফ কাপল আরকি। অন্যান্য কেউ আর ওই ফ্যামিলিতে থাকতেছে না, মানে জয়েন্ট ফ্যামিলি থাকতেছে না, নিউক্লিয়ার ফ্যামিলি। তো ৩য় নাম্বার যাদের অ্যাসাইনমেন্ট বললাম যে ২১ থেকে ৩০, এরা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, এটা হচ্ছে ইফেক্ট। এটার পিছনে কজ ইফেক্ট ডায়াগ্রাম তৈরি করবা, হ্যাঁ? জি স্যার। তারপর ৩১ থেকে ৪০, গোটা বাংলাদেশে ডে বাই ডে হচ্ছে স্টুডেন্ট কোয়ালিটি ডিক্রিজ করতেছে আরকি। আগে বলা হতো যে ক্লাস 5 পাস, কিন্তু তাদের যে কোয়ালিটি ছিল পাকিস্তান পিরিয়ডে অথবা ব্রিটিশ আমলে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনার্স পাস, কিন্তু দেখা যায় যে সেই অনুসারে অনার্স লেভেল অনুসারে তাদের কোয়ালিটি ডেভেলপ হচ্ছে না আরকি। সো ইফেক্ট হচ্ছে স্টুডেন্ট কোয়ালিটি ডিক্রিজ। স্টুডেন্ট কোয়ালিটি ডিক্রিজ, এটা হচ্ছে তোমাদের ইফেক্ট। কজ গুলো খুঁজে বের করবা, হ্যাঁ? পড়তেছি খাইছি। হ্যালো? রোল নাম্বার ৪১ থেকে ৫০, তোমরা তোমাদের ইফেক্ট হচ্ছে লো ইউনিভার্সিটি র্যাঙ্কিং। লো ইউনিভার্সিটি র্যাঙ্কিং। বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোর কোনো র্যাঙ্কিং ভালো অবস্থানে নাই। বেশিরভাগই সব ১৮০০ র পরে আরকি। তো এই লো ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এটা আসলে এর কজ ইফেক্ট ডায়াগ্রাম কি আরকি? মানে এটার পিছনে কারা, কারা দায়ী আরকি? বা কি, কি উপাদান দায়ী? আ মুখে, মুখে বললে কিন্তু হবে না। এরকম স্ট্রাকচার বেসে কিন্তু তৈরি করতে হবে। তোমরা যারা পারো তা না, তোমরা YouTube এ সার্চ দিবা যে, অথবা তোমরা নিজেরাই ওয়ার্ড এ তৈরি করতে পারো, অথবা ভালো সফটওয়্যার যদি থাকে সেগুলো ডিজাইন সফটওয়্যারও তৈরি করতে পারো। অনেক সুন্দর, সুন্দর ফিশবোন ডায়াগ্রাম ইন্টারনেটে একটু সার্চ দিলে দেখতে পাবো যে হ্যালো? স্যার যেরকম দেখা যাচ্ছে ইমেজের মধ্যে ওভাবে করলেই হবে। হ্যাঁ, এরকম করলেই হবে আরকি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে তোমরা যদি একটু পরিশ্রম করো, মানে তোমরা যদি একটু দেখো, আ মানে এইরকম যদি কেউ এরকম একটা লাইন ড্র করে আরকি, তাও হবে। এটাও তো আসলে ফিশবোন ডায়াগ্রাম। কিন্তু সৌন্দর্য বর্ধনের অনেক কাজকর্ম আছে আরকি, সেটা বলতে চাচ্ছি। তোমরা চাইলে আরকি ২-১ টা সার্চ দিয়ে দেখতে পারো আরকি, সেটা বলছি। এই স্যার এই অপশন গুলো সেমই থাকবে স্যার, সাপ্লায়ার, ওয়ার্কার্স, মেশিন, এইগুলো এই টাইপেরই থাকবে কি?
বেশিরভাগই ঠিক থাকবে। যে এমন ধরো না, এটা ঠিক না, যে এটা দেখো, এটা দেখো, এটা ঠিক থাকবে। ম্যান পাওয়ার, মেশিন, এনভায়রনমেন্ট, ম্যাটেরিয়াল, মেথড, মেজারমেন্ট। তোমাদের কাছে যদি মনে হয় যে আরো বড় একটা আছে, তাহলে তোমরা লাগাই দিতে পারবা, এটা অসুবিধা নেই। বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। তাহলে লাস্ট 51 থেকে 60 তোমরা আমাকে বলবা হচ্ছে যে স্টুডেন্ট লাইফ ইমব্যালেন্স। 51 থেকে 60 স্টুডেন্ট লাইফ ইমব্যালেন্স মানে হচ্ছে যে তোমরা যারা স্টুডেন্ট, তোমরা তাদের লাইফের যে ব্যালেন্স রাখা উচিত। মানে ধরো সকালে উঠে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলা, ফ্রেশ হইলা, ক্যাম্পাসে আসলা, ক্লাস করলা, দুপুরে আবার গেলা, বা তোমরা যে ধর্মে আছো ধর্ম পালন করলা, ধর্ম পালন না করলে না করলা, মানে যে যেটা বিশ্বাস করো আর কি। এবং অন্যান্য ফ্যামিলির সাথে সময় দেওয়া বা টিউশনি করানো, এই সবকিছু মিলে দেখা যায় যে ছাত্ররা তোমাদের যে প্রধান অবজেক্টিভ, দ্য মেইন অবজেক্টিভ অফ স্টুডেন্ট ইজ টু স্টাডি, তাই না? তো এইটা দেখা যাচ্ছে যে করতে পারো না, বা সেটা করতে যে অনেকের আবার খাওয়া ঠিক মতো হচ্ছে না, ঘুম ভালো হচ্ছে না। তো তুমি আমাদেরকে যেটা দেখাবা যে একটা স্টুডেন্ট লাইফ ইমব্যালেন্স যে ঘটতেছে, সেটার ইফেক্ট তো এটা, মানে কজটা কি আসলে স্টুডেন্ট লাইফ ইমব্যালেন্স, এটা কেন ঘটতেছে, এটার ইফেক্ট গুলো কি, ওকে সরি কজ গুলো কি কি। জি স্যার। ওকে, জি স্যার, মানে ইমব্যালেন্সড লাইফস্টাইল অফ এ স্টুডেন্ট। ওকে, ইয়েস, ঠিক আছে। জি স্যার। ঠিক এটা আছে, কি আপনাকে মেল করে দিব স্যার? আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমে একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট খুলে দিব আর কি, ওখানেই তোমরা সাবমিট করতে পারবা। টাইম টাইম কখন কত সময়ের মধ্যে সাবমিট করতে হবে, এগুলো সব বলা থাকবে ওখানে, সব জেনে স্যার যাবে। প্রতি গ্রুপ থেকে স্যার একটা করে স্যার সাবমিশন হবে স্যার? না ওই ইন্ডিভিজুয়াল ব্যক্তি করবা। জি স্যার। কপি করলে আমি কিছু করবো বলবো না, কিন্তু তোমরা কাজ শিখলা না আর কি। এই জিনিসটা হাতে করে থাকলে তোমার বাস্তব জীবনে শেখা হলো একটা বিষয়, তাই না, বা জানা হলো আর কি, বা মাথায় খাটা হলো। তুমি যদি কপি করো, ধরতে পারলে তার ব্যবস্থা আছে, কপিরাইট মামলা খাওয়া। আর যদি ধরতে না পারি তাহলে বেঁচে গেলা আর কি। ওকে, স্যার আমাদের গত ক্লাসের স্লাইডটা আর এই স্লাইডটা স্যার একটু আপলোড দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই, দিয়ে দিব। আসসালামু আলাইকুম স্যার, আমি 1-4 এর, আমি কাদের সাথে কোনটা করব? তুমি লাস্ট গ্রুপের সাথে করো, ও আচ্ছা, যারা অন্য অন্য ইয়ার আছো তারা লাস্ট গ্রুপের সাথে করবা সবসময়। ও আচ্ছা আচ্ছা, 51 থেকে 60 যারা? হ্যাঁ, 51 থেকে 60 যারা আছো, এরপরে যারা অন্যান্য আছো 14, 15, মানে যা আছো আর কি, 13, 12। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার, সলভ। তো ফ্লো চার্ট খুবই সহজ একটা চার্ট। আমরা আমাদের কাজের যে আমরা কি কি করবো আর কি, এটার একটা ফ্লো তৈরি করা আর কি। যে আমি যখন একটা কাজ শুরু করব, সেটা জানি আমি একটা ছবি দেখে, আমরা জানি ছবি অনেক কথা বলে আর কি। একটা মানুষকে অনেক লেকচার না দিয়ে যদি একটা ছবি দেখানো যায়, যেমন আমি তোমাদেরকে অনেক কথা বলতেছি, এই কথাটা না বলে যদি আমি ফিগারের দিকে তাকাতে বলতাম, তোমরা একটা লক্ষ্য করে দেখো যে এখানে দেখানো হচ্ছে যে ইন পয়েন্টে কিছু একটা আছে, আর ওর প্রেসিডেন্সে বা নিচের দিকে মানে সাকসেডিং অর্ডারে অনেক ইভেন্ট গুলো আছে আর কি। তো ফ্লো চার্ট হচ্ছে যে কোন একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের অথবা কোন একটা প্রজেক্ট প্ল্যানের বা কোন একটা সার্ভিস প্রসেসের প্রত্যেকটা স্টেপটা আগে আইডেন্টিফাই করতে হবে, যে এই ম্যানুফ্যাকচারিং প্রসেস অথবা এই সার্ভিস প্রসেস অথবা এই প্রজেক্ট প্ল্যানের ইনপুট কি, আউটপুট কি, মাঝখানে স্টেপ গুলো কি, এগুলো খুঁজে বের করতে হবে। এরপর যদি সব তুমি খুঁজে বের করতে পারো, এরপর তোমাকে স্টেপ করতে হবে যে কোনটার পরে কোনটা করবা, কোনটার পরে কোনটা করবা। আসলে এটা জানা থাকা কেন জরুরি জানো? ফ্লোচার্টটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা দেখবা যে কোম্পানিতে যখন বায়াররা অর্ডার দিতে আসে, তো এটা আমি কিন্তু অল্প কথায় বলতেছি, তোমরা আমার থেকে আরো বেশি জানতে পারো, এজন্য বলতেছি যে অল্প কথায় বলতেছি, কারণ বেশি বললে আরো অনেক কথা ভালো লাগবে, এই জন্য আর কি। তো বায়াররা যখন প্রোডাক্ট অর্ডার দিতে আসে ম্যানুফ্যাকচারিং এ, তখন ওরা কিন্তু ধরো একটা প্রোডাক্টটা নিবে, সেটা রিকোয়ারমেন্ট নিয়ে আসে আর কি। তো ম্যানুফ্যাকচারকে যখন ওটা দেয়, তখন ম্যানুফ্যাকচারিং এর মাথায় আইডিয়া আসে যে আমি এই প্রোডাক্টটি যদি তৈরি করতে যাই, তাহলে আমাকে কি কি উপাদান লাগবে আমার কাছে। তো তখন ও বোঝা কিভাবে, তখন ওর কাছে ওই প্রোডাক্টটা তৈরি করতে তার প্রসেস ফ্লো চার্ট আছে, তার কাছে থাকে আর কি। যে প্রথমে তাকে 10টা, যদি একটা মনে করো একটা শার্ট যদি সে ডিজাইন করতে চায়, বা শার্ট যদি কোনো একটা বায়ার যদি এসে অর্ডার করে,
তো ম্যানুফ্যাকচার তখন করে কি যে একটা শার্টের পুরা তৈরি করার ডায়াগ্রাম তার কাছে তৈরি করা থাকে, যে সে ওই ডায়াগ্রাম থেকে দেখতে পারে যে একটা শার্ট তৈরি করতে গেলে ন্যূনতম তার কতজন লেবার লাগবে, কি কি প্রসেস মেনটেন করতে হবে, বা তার র ম্যাটেরিয়াল কি কি লাগবে, এ যাবতীয় কিন্তু সবকিছুই তার এই প্রসেস ফ্লো চার্টে কিন্তু থাকে আর কি। ফলে কি যখনই বায়ার হচ্ছে চলে যায় তখন তৎক্ষণাৎ সে ওইগুলো রেডি করতে পারে আরকি। এবং তার কি কাজ করতে হবে সেটা সে আগে থেকে জেনে যায়। ফলে কি তার কোন স্টেপ মিসিং হচ্ছে কিনা সেটাও সে জেনে যেতে পারবে। আর যদি এগুলো স্টেপ যদি না থাকে বা কোন একটা ডায়াগ্রাম যদি না থাকে বা কোন চার্ট যদি না থাকে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ও মনে করছে সবকিছু রেডি। কিন্তু পরবর্তীতে চেক করতে যায় দেখে যে এমন একটা বিষয় তার দরকার ছিল যেটা ওর আসলে রেডি করা নাই আরকি। ফলে কি লট আ তোমার হচ্ছে ডেলিভারি করতে পারতেছে না। তখন হয় ওই লটটা কম দামে বিক্রি করা লাগতেছে, অথবা ওই লটটা রিজেক্ট হয়ে যাচ্ছে, অথবা মানে হিউজ লস আরকি। তো মানুষের জীবন হোক আর যেকোনো প্রোডাক্টের জীবন হোক, অথবা যেকোনো যেটাই হোক না কেন, সার্ভিস ইন্ডাস্ট্রি হোক না কেন, ফ্লো চার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা যখন নতুন একটা হসপিটালে যাও, কোন দিকে আ এগুলো তো ভুলে গেছি আরকি। কি যেন বলা হয়? অর্থোপেডিক্স, কোন দিকে হচ্ছে তোমার হার্ট স্পেশালিস্ট বা আদার্স অন্যান্য যে টার্ম গুলো আছে, অথবা আ কি বলে ভুলে গেছি বললাম না? ধরো হচ্ছে তোমার রেডিওথেরাপি, অথবা তোমার হচ্ছে এক্স-রে কোন দিকে আছে। এই যে বিষয়গুলো, এটা যদি তোমাকে একটা ফ্লো চার্ট বা একটা গ্রাফে যদি তুমি ১ম এই দেখতে পাও আরকি, তাহলে তোমার জন্য জিনিসটা কি রিস্ক করা অনেক সহজ না? হ্যাঁ? জি স্যার। হ্যাঁ। সো তুমি এটা কখন ইউজ করবা? ওই যে দেখা আছে যখন তুমি কোন একটা, এবং দেখো তুমি যখন এই প্রসেসটা তৈরি করতে পারবা এক্সিস্টিং কোন একটা বস্তু, তখন কিন্তু তোমার পক্ষে সহজ হবে যে এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ টা স্টেপ আছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছি ৩ নাম্বার স্টেপ তো আসলে এটা আসলে ভালো স্টেপ না। মানে এটা বাদে তো অন্য কিছু করা যেতে পারে আরকি। তাহলে এটা তোমার জন্য ইমপ্রুভমেন্ট কিন্তু সহজ হবে আরকি। আ যেমন আইপির স্টুডেন্ট কিছু করে, বা সিভিলের লোকজন যেটা করে, যে ওরা ১ম এ আর্কিটেকচার লোকজন যেটা করে যে একটা বিল্ডিং ১ম এ একটা ডিজাইন করে নিল, লেআউট তৈরি করলো। এরপর কিন্তু ওরা কারেকশন এর জন্য বা কোন কাস্টমারকে তারা দিল আরকি। কাস্টমার দেখে কিন্তু চিন্তা করে যে হ্যাঁ, এটা এখানে চেঞ্জ করলে ভালো হয়, বা এটা করতে হয় বা ওটা করতে হবে। তখন ওরা কিন্তু আবার সুন্দর করে নতুন আরেকটা করে আরকি। তার মানে কি ফ্লো চার্টটা যদি না থাকে, তুমি মুখে, মুখে বললা সব তো কাস্টমার মনে রাখতে পারবে না। অথবা ডেসক্রিপটিভ জিনিসটা তো অত আ পরিষ্কার হবে না আরকি। এজন্য প্রসেস ফ্লো চার্টটা তুমি যখন তুমি একটা প্রসেস করতে যাচ্ছ, সেই প্রসেসের আগে ডেভেলপ করা খুব জরুরি। অথবা প্রসেসটা ইমপ্রুভমেন্ট করতে যাচ্ছ সেটার জন্য জরুরি। অথবা প্রসেসের অনেক কথা বাংলা ভাষায় না লিখে ইংলিশ ভাষায় না লিখে চিত্রের মাধ্যমে কমিউনিকেশন করাটা খুব সহজ, বা প্ল্যান করা খুব সহজ। এই সময় ফ্লো চার্টটা লাগে আরকি। অলরেডি তোমরা তো ফ্লো চার্ট সম্পর্কে আইডিয়া আছে বা তোমরা জানো, তাই না? কত ফ্লো চার্ট জীবনে করলা? 1 2 থেকে 1 2 3 4 5 6 করছো না? করছো তো? হ্যাঁ, তো ফ্লো চার্টের কিন্তু সিম্বল আছে। খালি অযথা করলে হবে না। যেমন এই যে বক্স দ্বারা কি বোঝায়? জানো কেউ এগুলা? হ্যাঁ, স্যার তো এগুলো এগুলা পড়ছিলাম স্যার ইয়াতে আইডিয়া কম আইসিটিতে। এগুলো নিয়ে স্যার। এগুলো এগুলো প্রসেস, মানে তুমি যেমন সার্কুলার বক্স থাকলে তুমি বুঝবা যে এখানে যে তুমি যেটা লেখো না কেন, লোকজন দেখলে বুঝতে পারবে যে এখানে একটা কোন প্রসেস হচ্ছে আরকি। তীর চিহ্ন দ্বারা ডিরেকশন হচ্ছে। তুমি এই যে রম্বস আকৃতির যে চিত্র দেখতে পাচ্ছ, এটা দেখলে বুঝতে পারবে, বা ডায়মন্ড আকৃতির বুঝতে পারবে যে এখানে তুমি ইনডিসিশন এ ভুগতেছো। যে তুমি এখানে এসে ডিসিশন নিবা। ইয়েস অর নো। তারপরে তুমি পরবর্তীতে সিগন্যাল দেখতে পাচ্ছ, এটা দেখলে তুমি বুঝতে পারবা যে এখানে কিছু সময় ডিলে হবে বা ওয়েট হবে, বা তোমাকে ওয়েট করা লাগবে আরকি। সো এই ধরনের যখন তুমি ফ্লো প্রসেস চার্ট তৈরি করবা, তখন তোমাকে এই ধরনের সিচুয়েশন গুলো আম চিন্তা করতে হবে। তো এরকম আমার একটা পেপার আছে যে আমি তুমি হসপিটালের তোমার হচ্ছে কাস্টমার, মানে হসপিটালে তো কাস্টমার যায় না? ওদেরকে বলা হয় যে রোগী, পেশেন্ট। তো হসপিটালে পেশেন্ট যে অপেক্ষা করে আরকি। তো উম সেটাতে যাতে তাদের অপেক্ষা কম করতে হয়, সেইটার টাইম কমানো আরকি। সেটা কিভাবে কমানো যেতে পারে? তার লেআউট চেঞ্জ করে, অথবা এরকম প্রসেস ফ্লোচার্ট তৈরি করে আমাকে সাজেস্ট করতে হবে যে এইভাবে না করে অন্য একটা সিস্টেম, মানে এই প্রসেস এ কাজটা করা উচিত। সো এরকম আমি এটা কেন করতে পারতেছিলাম? কারণ আমি ফ্লো চার্টটা তৈরি করতে পারছিলাম। যেহেতু ফ্লো চার্ট তৈরি করতে পারছি, তখন আমার কাছে মনে হইছে যে আমার কাছে আইডিয়া আসছে নতুন, যে না, এই স্টেপটা তো আসলে অন্যভাবে করা যেতে পারে। তো করা যেতে পারে বললে তো আর মানুষ শুনবে না। এটা বাস্তবে সম্ভব কিনা এটা তো তোমাকে করতে হবে। তখন ওইটা তোমাকে জাস্টিফিকেশন এ নিতে হবে, বা ডেমো আকারে, মানে ছোট আকারে করে দেখতে হবে যে আসলে তুমি যেটা বলতে চাচ্ছ ওটা ওইভাবে কাজ করে কিনা। অনেক কিছু বললে আসলে কথা শেষ হবে না। স্যার আজকে তাহলে থাক স্যার।
কেন? আর 2-4-5 মিনিট কথা বলি, এটা শেষ চেক শিট বলে শেষ করে দেব। আচ্ছা আচ্ছা চেক শিট খুব সহজ, এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল, আচ্ছা চেক শিট সহজ জিনিস, তোমরা মনে হয় বেশি কঠিন হয়ে গেল নাকি? আচ্ছা আরেকটু শুরু থেকে বলি, 4-5 মিনিট। প্রবলেম ধরনের খুব সহজে বলতেছি, যারা ক্লাসে শুরু থেকে ছিল না তাদের জন্য একটু সহজ হবে। প্রবলেম আমরা বলছিলাম যে অনেক প্রবলেম আছে, কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করছি 2 ধরনের। একটা হচ্ছে যে কাস্টমারের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, এটা একটা প্রবলেম। আর 2 নম্বর হচ্ছে এমন কোনো কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেটা আমরা চোখে দেখতে পারতেছি না, কিন্তু আসলে ভিতরে ঘটতেছে। আনফোরসিন ইভেন্ট, সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে, কারণ ওটা আসলে একটা প্রবলেম। সেটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্যাক পেইন কিন্তু একটা কোনো ডিজিজ না, এটা তোমাদের কর্মফল। তোমরা বর্তমানে কিভাবে চলাফেরা করতেছো তারই একটা ব্যাড ইফেক্ট, মানে ইমপ্যাক্ট তোমরা ভবিষ্যৎ জীবনে পাবা আরকি। তো বলছিলাম যে পৃথিবীতে কজ বিভিন্ন ধরনের আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ 2টা কজ আছে। একটা হচ্ছে যে কমন কজ, আর একটা হচ্ছে স্পেশাল কজ। কমন কজ বলছিলাম যে যেটা ন্যাচারালি এটা ঘটবে আরকি। মানে সেটা এনভায়রনমেন্টালি হোক, ম্যাটেরিয়াল ভেরিয়েশন হোক বা মেশিন ভেরিয়েশন হোক। কিন্তু এগুলো বাদেও স্পেশাল কোনো একটা বিশেষ কারণে প্রসেসটা ঠিক নাই বা প্রোডাক্টটা ফল্ট আসতেছে আরকি। সেটাকে আমি বলছি স্পেশাল কজ। যেমন মেশিনটা আমি ইচ্ছা করে বা আমি সঠিকভাবে সেটআপ করতে পারলাম না। এটা তো ন্যাচারাল ভেরিয়েশন না। এটা তো তোমার ফল্ট। তুমি জানা সত্ত্বেও তো তুমি সঠিকভাবে ভেরিয়েশন করোনি আরকি। বা তোমার ইঙ্ক ভিসকোসিটি যেটা, সেটা তোমার লাগবে লো, তুমি দিচ্ছ হাই। তার মানে কি? এটা তো স্পেশাল কজ, এটা তো ন্যাচারাল না। কারণ এটা তো এনভায়রনমেন্টের কোনো দায়ী নাই বা এরকম আরকি। সো এরকম কিছু থাকবে। আর একটা বলেছিলাম যে অ্যাকিউট প্রবলেম আর হচ্ছে ক্রনিক প্রবলেম। অ্যাকিউট প্রবলেম বলেছিলাম যে তুমি আ আগে কখনো এই ধরনের প্রবলেম ফেস করোনি। নতুন করে কাস্টমার আবার হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন চাচ্ছে এবং তোমাকে খুব দ্রুত এটা সলিউশন করতে হবে। তখন এটাকে আমি অ্যাকিউট প্রবলেম বলতেছি, এই ধরনের প্রবলেমগুলোকে। আর যেগুলো দীর্ঘমেয়াদী প্রবলেম, মানে অনেক দিন থেকে চলে আসতেছে, অনেক পুরাতন প্রবলেম, তুমি আ চাইলেই সেগুলো ইমপ্রুভমেন্ট করতে পারো। যেমন প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি এপ্লাই করতে পারো। তো আমরা একটা প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি দেখাইছি যে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। এটা আমরা সেই জায়গাতে এপ্লাই করব যেখানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট দরকার, অথবা নতুন কোনো একটা প্রজেক্ট দাঁড় করাতে যাচ্ছি, অথবা এক্সিস্টিং প্রজেক্টটাকে আমি আরো ভালো করার চেষ্টা করতেছি, মানে ইমপ্রুভমেন্ট করতে যাচ্ছি। সেখানে আমি বলেছিলাম প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট হচ্ছে বলছিলাম যে প্ল্যানে আমরা হচ্ছে অপরচুনিটি অথবা আমরা কি করতে পারি যাবতীয় সবকিছু বিষয় এনালাইসিস করব, করে একটা প্ল্যান দাঁড় করাবো। সেটা সীমিত পরিসরে আমরা ডু করব, এরপর রেজাল্ট ভেরিফিকেশন করব, যেটা রাইট অর রং অর স্ট্যান্ডার্ড। যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে সেটাকে আমরা বৃহৎ পরিসরে আমরা অ্যাক্টিং পর্যায়ে যাবো আরকি। জীবনের প্রতিটা পর্যায়ে আমরা পিডিসিএ সাইকেল ইউজ করি এবং সবাই এটাকে পিডিসিএ নামে চিনে। পিডিসিএ এটা খুব বিখ্যাত। তো বেসিক কোয়ালিটি টুলস এর মধ্যে আমরা কজ ইফেক্ট ডায়াগ্রাম সম্পর্কে জেনেছি যে কজ ইফেক্ট ডায়াগ্রামকে ফিশবোন ডায়াগ্রাম বলে। এটা বিজ্ঞানী ইশুকাওয়া তৈরি করেছে, যেটা ডান দিকে মানে মাছের মতো দেখতে, এবং এটার মাছের যে মাথা সেটাতে আমরা লিখবো কোয়ালিটির প্রবলেম মানে ইফেক্ট, আর বাকিগুলো হচ্ছে কজ। তো বৃহৎ কজ গুলোকে আমরা যেমন সাপ্লায়ার, ওয়ার্কার, মেশিন, ম্যাটেরিয়াল, প্রসেস, টেম্পারেচার, এনভায়রনমেন্ট, ম্যান পাওয়ার, এগুলো অনেক কিছু লিখবো। কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়ালের মধ্যে কে দায়ী বা কিভাবে দায়ী সেগুলো আবার সাব কজ হিসাবে আমরা ছোট ছোট কাটা আরকি সেটা দিয়ে লিখবো আরকি। এরপর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট তোমরা অলরেডি জেনে গেছো। এরপর হচ্ছে ফ্লো চার্ট বলেছিলাম যে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি অথবা প্রজেক্ট অথবা কোনো একটা নির্দিষ্ট ম্যানুফ্যাকচারিং কাজের বা যেকোনো কিছুর ফ্লো, বিভিন্ন স্টেপের যে ফ্লো, মানে প্রথমে আমাকে জানতে হবে যে এটা কতগুলো স্টেপ নিয়ে গঠিত, মানে কতগুলো ফাংশন ওখানে আছে, এবং এরপরে আমাদের জানতে হবে যে এই ফাংশনটা কোনটার পর কোনটা, কোনটার আগে কোনটা, কোনটার পরে কোনটা, এগুলো জানতে হবে। এটা আমরা ফিগারি মানে আমরা হচ্ছে তোমার এরকম চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তো যাতে আমাদের প্রসেসটা ইমপ্রুভমেন্ট করা সহজ হয়, অথবা আন্ডারস্ট্যান্ড মানে প্রসেসটা জানতে খুব সুবিধা হয়, অথবা প্ল্যানিং করতে খুব সুবিধা হয়। ওকে? আমি এখানে কয়েকটা সিম্বল দেখাইছি যে স্কোয়ার যেগুলো দেখতে পাচ্ছ বা আয়তক্ষেত্রের মতো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এখানে প্রসেস ঘটতেছে, তীর চিহ্ন সামনে যাচ্ছে, ডায়মন্ড আকৃতির। তুমি ইনডিসিশনে আসো, ইয়েস অর নো, ডিলে, ইনপুট আউটপুট, এগুলো বুঝছি। আর চেক শিট তো খুব সহজ ছিল, তোমরা যেহেতু এখন পড়তে যাচ্ছ না তো বাদ থাক। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড, তাই না? যারা শুরু থেকে ছিল জি স্যার। জি স্যার।
স্যার আমরা কি স্যার মানে ইন্ডিভিজুয়ালি তাহলে অ্যাসাইনমেন্টটা জমা দিব স্যার নাকি গ্রুপে স্যার? তোমরা গ্রুপে করলে তো ওই যে গ্রুপ মানে তো সেদিন বলছিলাম যে ঘুমাবা তোমরা, মনে নেই? জি স্যার। এখানে যে টিমের কাজ নাই, যে তোমরা একটা কাজ করতে পারো যে তোমরা আচ্ছা, আমরা স্যার এটা প্রথম কাজ তো স্যার, যদি স্যার প্রথম কাজটা গ্রুপ ওয়াইজ করে পরে ওগুলো ইন্ডিভিজুয়ালি করা যেত স্যার। জি স্যার, কারণ এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করে বিভিন্ন জন অনেকগুলো করে ইনফরমেশন একসাথে গ্যাদার করে একটা ফিশবোন ডায়াগ্রামটা আর কি বেটার করা যেত স্যার গ্রুপে করলে। ঠিক আছে, ভালো না লাগলে কিন্তু রিপিট দিব আর কি। হ্যাঁ জি স্যার। ভালো না লাগলে কিন্তু রিপিট দিব, সেটা আগে বলে দিলাম। যদি এমন মনে হয় যে তোমরা অ্যানালাইসিস সঠিক করোনি আর কি, বা তোমাদেরকে যে কাজে দিলাম যে একটা সিজিপিএ 4 হয় কেন, তুমি যদি উল্টাপাল্টা মানে সঠিক নিয়ম ফলো করে যদি না লেখো, আমি মাইন্ড করব না যে তুমি যদি মানে আমাকে দোষ দাও অথবা অন্য কাউকে দোষ দাও, এটা কোনো ব্যাপার না। কিন্তু এক্সাক্ট চিত্র কিন্তু তোমার ওই কজে দেখাইতে হবে, যত কজ আছে। ঠিক আছে, বুঝতে পারবে? জি স্যার, জি স্যার। জি স্যার। হ্যাঁ, ব্লেমিং কালচার খালি করলে হবে না, কিন্তু এক্সাক্ট যত ধরনের কজ আছে সব কজ কিন্তু খুঁজে বের করতে হবে। ঠিক আছে, জি তাহলে স্যার। তোমাদের আজকে মোটামুটি প্রায় 40 মিনিটের ক্লাস নেওয়ার কথা ছিল, আমরা প্রায় অনেক মিনিটই ক্লাস নিলাম, 50 মিনিট ক্লাস নিলাম। 50 মিনিটে কম হবে, 45 মিনিট। তো তোমরা যদি আমি একটা স্লাইড দিয়ে দিব আর কি, তোমরা যদি হচ্ছে আমি এগুলো যে স্লাইডে দিয়েছি পরীক্ষায় হবো এগুলো আসবে কিন্তু তা কিন্তু না, বরং আমি যেভাবে কথা বলতেছি এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। জি স্যার। হ্যাঁ, এগুলো আসলে মানে পড়ানোর জন্য পড়াচ্ছি আর কি, এগুলো তো বইয়ে এইভাবে আছে আর কি। আমি হয়তো তোমাদের পরীক্ষা কিন্তু কখনোই দিব না, তোমাদেরকে জানার জন্য বলতেছি যে ধরো এই দেখো ফ্লো চার্টের প্রসিডিউর লেখো আর কি, এটা আমি পরীক্ষায় কোনোদিন দিব না। কিন্তু আমি এটা কেন তোমাদের দেখাচ্ছি যে প্রসিডিউরটা তুমি জানলে তুমি আসলে একবার রিডিং করলে তুমি জানতে পারবা যে জিনিসটা অনেক সহজ, যে ফ্লো চার্টটা আসলে কিভাবে ডিজাইন করতে হবে বা কিভাবে থিঙ্কিং করতে হয়, এটা আমি কিন্তু মুখে তোমাদের বলতেছি। হ্যাঁ, এজন্য আমি ওই লাইন বাই লাইন ইংলিশের পড়ে শোনাচ্ছি না। তো এটা তুমি যদি একবার রিডিং পড়ে ফেলে দাও, তাহলে আমি দেখবা যে ফ্লো চার্ট কিভাবে ড্র করতে হয় এটা তুমি জেনে যাবা। পরীক্ষার হলে তো যদি আসে তখন তুমি নিজের ভাষায় লিখবা বানা, আর যে মুখস্থ করতে পারো সে মুখস্থ করতে পারো। আমি তো মুখস্থ করাকে নিরুৎসাহিত প্রদান করতে পারি না, কিন্তু আমি মনে করি না যে এগুলা মুখস্থ করা উচিত। এগুলো একটা পড়ে বানায় লেখা উচিত। স্যার তাহলে অ্যাসাইনমেন্ট আমরা গ্রুপ আকারে জমা দিব, প্রতি গ্রুপ থেকে একটা করে। ঠিক আছে, অসুবিধা নেই। আমার সাথে তো তোমরা কখনো কাজ করনি, আগে তোমরা আগে একটা কাজ করো, ফাঁকি দিলে তখন বুঝবানি, রিপিট খাবানি, সেজন্য বললাম। তো তোমরা তাহলে ইন্ডিভিজুয়াল করা বাদ দিয়ে তোমরা গ্রুপ আকারে করো। কিন্তু আমি আগে বলতেছি যে তোমাদের কিন্তু নিজের হাতে ফিশবোন ডায়াগ্রাম তৈরি করা উচিত ছিল আর কি, তাহলে তোমরা নিজেরা কাজ শিখতে পারতা। স্যার এটা ইন্ডিভিজুয়ালি করলে স্যার ভালো হতো, একটা ডায়াগ্রাম 10 জনে মিলে আসলে কি ভাগ করব। ইন্ডিভিজুয়ালি এটাই ভালো। স্যার ইন্ডিভিজুয়ালি থাক স্যার। স্যার ইন্ডিভিজুয়ালি থাক। ইন্ডিভিজুয়ালি থাক স্যার। আচ্ছা, আরেকটা তোমাদেরকে বলি আর কি, যদি তোমাদের মনে হয় যে নতুন আরেকটা ইফেক্ট কজ ইফেক্ট তোমরা নিজেরাই তৈরি করতে পারো একটা। হ্যাঁ, আমি যে প্রবলেম দিলাম সে 10টাই কল হবে এমন কোনো মানে নাই। তোমরা যদি মনে করো যে আমি আমার আরেকটা ইফেক্ট নিয়ে সেটার কজ ইফেক্ট ডায়াগ্রাম তৈরি করবো, সেটাও করতে পারো। ঠিক আছে, আমাকে বলতে হবে না ওটা আর কি, আমি দেখে নিবো আর কি। আচ্ছা, বুঝতে পারছি স্যার। মানে তাহলে কি স্যার আমরা ইন্ডিভিজুয়ালি করব স্যার? তোমরা এক এক সময় এক এক কথা বলতেছো। হ্যালো হ্যালো, জি স্যার। বলছি যে তোমরা সবাই ইন্ডিভিজুয়ালি আমাকে দিয়ে পাঠাবে আর কি। ঠিক আছে, এখন জি আমাকে স্যার। বলো যে এই যে কি জান নাম, এটা আয়শা মনিকা, তোমাকে কেউ জানানি নাকি যে আজকে সকালে ক্লাস নিব না? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি দেখিনি অ্যাকচুয়ালি। ফারহানা আফরোজ, নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছিল, দেখিনি।
ফারহানা, আফরোজ, দেখছো মানে স্টুডেন্টরা সবাই খুব চালাক, তাই না? যে যখন আমি ক্লাস শেষ করবো তখন কিন্তু 48 জন উপস্থিত। আসসালামু আলাইকুম স্যার। বলো স্যার আমি গুগল ক্লাসরুমে অ্যাড নাই মনে হচ্ছে স্যার। অ্যাড হবা, ওদেরকে তো বলা আছে কিভাবে অ্যাড হতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোমরা একটু রোল নাম্বার লিখে দাও। রোল 42 কারেন্ট নেই, রোলটা লিখে দেবো? ও আমাকে বলতে বলছিল। তোমারটা তুমি লেখো। আচ্ছা সিয়ার, মুহিব, আমাকে বলো যে তোমাদেরকে যে আজকে ধরো ক্লাস নিলাম, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার, মোটামুটি সহজে ছিল স্যার। তোমাদের বুঝতে পারার জন্য তো মানে বারবার জিজ্ঞেস করতেছি, আমি তো জিজ্ঞেস করতাম না, শুধু পড়ায় চলে যেতাম। না এখন তো হবে না, তুমি নিজে পড়াশোনা করলে বুঝতে পারবে, আমি স্লাইড দিয়ে দিব। না পারলে তখন আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলে আমি তোমাকে এখন তো আগে বলতাম যে রুমে আসতে, এখন তো হচ্ছে না, তো তোমার সাথে তাহলে আবার জুমে ক্লাস নিতে হবে আলাদা করে, পরে দেখা যাবে সেটা। স্যার স্যার রোজ কত বাসায় কারেন্ট নেই স্যার, ওকে বলতে ঠিক আছে, সমস্যা নাই, ও যাদের কারেন্ট নাই ওরা আমাকে মেইল করবে অথবা পার্সোনালি যোগাযোগ করবে আর কি। জি স্যার। ঠিক আছে, কার কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আমার আবার 3টা থেকে আরেকটা ক্লাস আছে, আর 2 মিনিট পরে একটা ক্লাস শুরু হবে। কোনো কোশ্চেন? না স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো আর কি। আর আমার নেক্সট ক্লাস আজকে কয় তারিখ হবে আবার ক্লাস? মঙ্গলবার না? আজকে মঙ্গলবার নাকি? না আজকে রবিবার। ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ রবিবার নেক্সট ক্লাস আবার দেখা হবে। নেক্সট ক্লাসে হচ্ছে এই কোয়ালিটি টুল আজকে মাত্র 2টা দেখলাম। প্রতিদিনই কিন্তু আমাদের শেখা আছে, এই কোয়ালিটি টুলগুলো শিখতে হবে। হ্যাঁ, আমি আজকে মনে করছিলাম যে তোমাদের স্ক্যাটার ডায়াগ্রামও একটু বলবো, তাতে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারো। তো আমরা আস্তে আস্তেই করি আর কি, সমস্যা নেই। তোমরা যদি কজেটিভ ডায়াগ্রাম, এগুলো তো হাতে কলমে করা জিনিস আর কি। এমনি থিওরিটিক্যাল পড়ে শেষ করে দেওয়া যেত, কিন্তু তোমাদের কিছু শিক্ষা হতো না, মানে খালি মুখস্থ করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করে চলে যেত। কিন্তু বাস্তব জীবনে তোমাদেরকে একটা কথা বলে রাখি আর কি, উইদিন 1 মিনিট, সেটা হচ্ছে আমি যখন প্রথম কোম্পানিতে জয়েন করি আর কি, আরএফএল এর হেড অফিসে জয়েন করছিলাম, 4 মাস চাকরি করছি, পরে চাকরি ছেড়ে দিছি। আসলে চাকরি করতে খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু এমনি করছিলাম আর কি, অদ্ভুত কারণ আছে আর কি। তো যাই হোক, তো ওইখানে যে আমাকে বলা হয়েছিল যে, তোমাদেরকে বলছিলাম মনে নাকি, যে বাইসাইকেলের পাইপ স্ক্র্যাচ হয় বা ফেটে যায়, অথবা হচ্ছে তোমার স্ট্রেংথের প্রবলেম, এগুলো বিভিন্ন ধরনের প্রবলেম ছিল। তো আমাকে বলেছিল যে তোমার কাজ হচ্ছে শুধুমাত্র এটা আইডেন্টিফাই করা আর কি, কেন এই ঘটনাগুলো ঘটতেছে এবং প্রসেসটা কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় আর কি। তো আমি 47টার মতন হচ্ছে তোমার 47 পেজ না আসলে, মানে স্লাইড আর কি। তো আমি ওখানে এই কজ ইফেক্ট ডায়াগ্রাম বা বিভিন্ন ধরনের কোয়ালিটি টুলস এর মাধ্যমে, মানে একবারে পুরো ইঞ্জিনিয়ারিং স্টাইলে, মানে যেভাবে আমি ছাত্র অবস্থায় শিখছিলাম এইভাবে চেষ্টা করছিলাম আর কি। তো হোয়াট এভার আমি কি করছি না করছি সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন অথবা আমার উপস্থাপনাটা ওদের অনেক ভালো লাগছিল আর কি। এবং ওদের যে সিইও আর কি, চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি আমাকে খুব পছন্দ করছিল। তো যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি যে এইটা কোয়ালিটিটা, এই টুলগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন মানুষকে এমনি মুখে মুখে বলবা যে এই সমস্যা ওই সমস্যা, এটা ভালো করেন ওটা করেন এরই করেন, মানুষ শুনবে না আর কি। কিন্তু তুমি যখন কোনো একটা প্রসেসের মাধ্যমে বা ইঞ্জিনিয়ারিং কমন সেন্স বা টেকনিক ইউজ করে যদি তুমি কোনো কিছু করো, তখন এটা মোস্ট অ্যাকসেপ্টেবল হবে আর কি। তো এই জন্য এই কোর্সটি যেহেতু আইপি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোর্স, এটা মানে কোয়ালিটি তো তোমাদেরও দরকার আর কি।
সেহেতু এই টুলস বা টেকনিক বা এই টুল এগুলো যদি জেনে যাও আর কি, তাহলে দেখবা যে ভবিষ্যতে তোমাদের কোথাও বা কোথাও কাজে লাগবে আর কি। হুম। তো